ভিজিট ভিসার জন্য সর্বোচ্চ $15,000 জামানত দেওয়ার নতুন নিয়ম করা হলে দেশে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন। পর্যটকরা বলছেন অতিরিক্ত এ অর্থ তাদের উপর বাড়তি চাপ তৈরি করবে। তবে অনেকেই নতুন এই নিয়মকে স্বাগত জানিয়ে বলেছেন এর ফলে ভিজিট ভিসায় আমেরিকায় এসে অবৈধভাবে থেকে যাওয়ার পথ রুদ্ধ হবে। নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কোয়ার। পুরো আমেরিকায় 2024 সালে যেখানে ভ্রমণ করেছেন 72.39 মিলিয়ন বিদেশি পর্যটক, সেখানে শুধুমাত্র টাইমস স্কোয়ারে এই সংখ্যা 11.6 মিলিয়ন। তবে টাইমস স্কোয়ার সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন একটি সিদ্ধান্ত। আগামী 20 অগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে আমেরিকায় পর্যটন ও ব্যবসায়ী ভিসার জন্য সর্বোচ্চ $15,000 করে বন্ড জমা দিতে হবে। তবে দেশ ও ব্যক্তি ভেদে এই বন্ডের পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে $5,000 কিংবা $10,000ও হতে পারে। যারা একা আসবেন তাদের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে আসার পরিকল্পনা যারা করছেন তারা বড় বিপাকে পড়বেন বলে মনে করছেন পর্যটকরা। Normally I think when you come here you spend, if you are here for 10-15 days you will spend maybe $4,000-5,000, but if it's another 15 grand on top it's just a lot. শুধু বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকরা নন, দেশের মধ্যেও অনেকে মনে করছেন এই নিয়ম বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় আসা কঠিন করে তুলবে। He's stopping that. He's trying to prevent us from being who we are as Americans. That's a terrible thing. It's going to be very harmful for our country. Yeah, it is. নতুন করে অতিরিক্ত অর্থ জমা দিয়ে ভ্রমণে আসতে হলে পর্যটকদের সংখ্যা আরো কমে যাবে বলে মনে করছেন ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের সিইও জিওফ ফ্রিম্যান। If we lose those travelers, if those travelers choose to go to other markets, our travel trade deficit will grow, our small businesses will suffer, and the U.S. economy will take a hit. তবে ভিন্ন মত আছে। মূলত ভিসায় উল্লেখিত নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় কেউ যাতে আমেরিকায় থাকতে না পারে, তাই নতুন এই আইন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন যে 19টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তার মধ্যে হেইতি, মিয়ানমার, ইয়েমেন, ইরিত্রিয়া ও চাদের নাগরিকদের মধ্যে অতিরিক্ত সময় থেকে যাওয়ার প্রবণতা বেশি। টাইমস স্কোয়ারে দর্শনার্থীদের সার্বক্ষণিক মাতিয়ে রাখা বিখ্যাত দ্য নেকেড কাউবয় মনে করে কেউ যদি বেড়াতে এসে আইন ভঙ্গ করেন তার জন্য জরিমানা থাকা উচিত। In my opinion, that sounds legitimate. If you're going to come over, you put down the money, you prove you get the money back. To me that's perfect sense. কোন কোন দেশকে এই নিয়মের আওতায় আনা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। এর আগে 2020 সালে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প এমন নিয়ম কার্যকর করার চেষ্টা করলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। আমেরিকার সঙ্গে রাশিয়ার বুধবারের বৈঠকের পর রুশ তেল আমদানিকারক দেশগুলোর উপর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে একটি নির্বাহী আদেশে সই করার সময় একথা জানান তিনি। এছাড়া গাজা পুরোপুরি ইসরায়েলের দখলে নেওয়া তিনি সমর্থন করবেন কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। এদিকে টেক্সাস হাউসের ডেমোক্রেটিক আইন প্রণেতাদের স্টেট ছেড়ে পালানোর বিষয়ে প্রেসিডেন্ট বলেন তাদের অস্টিনে ফেরাতে এফবিআই ভূমিকা রাখতে পারে। ইউক্রেনে শান্তি স্থাপনের জন্য রাশিয়াকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মস্কোকে আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর উপর 100% আমদানি শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ কোর্ট অডিটোরিয়ামে একটি নির্বাহী আদেশের সই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি কোনো শতাংশের কথা উল্লেখ করেননি। I never said a percentage, but we'll be doing quite a bit of that. We'll see what happens over the next fairly short period of time, but we'll see what happens. Yep. তিনি জানান বুধবার মস্কোতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তার বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের কথা রয়েছে। তারপরই দেশটির জ্বালানি তেলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। You know, they have a meeting tomorrow. We have a meeting with Russia tomorrow. We're going to see what happens. We'll make that determination at that time. আমেরিকা রাশিয়ার ইউরেনিয়াম, রাসায়নিক ও সার আমদানি করে অথচ রুশ জ্বালানি কেনা নিয়ে সমালোচনা করে। ভারতের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান প্রেসিডেন্ট।
I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. এছাড়া ইসরায়েল গাজাকে পুরোপুরি দখলে নিলে তা সমর্থন করবেন নাকি বিরোধিতা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গাজার বাসিন্দাদের জন্য আমেরিকার সহায়তার কথা তুলে ধরেন ট্রাম্প। Some Israeli officials? Well, I don't know what the suggestion is. I know that we are there now trying to get people fed. As you know, $60 million was given by the United States fairly recently to supply food and a lot of food, frankly, for the people of Gaza. তিনি জানান, গাজার বাসিন্দাদের জন্য খাদ্য সরবরাহ বাড়ানোর দিকে এখন তার প্রশাসনের মনোযোগ। We also have the Arab states are going to help us with that in terms of the money and possibly distribution. So that's what I'm focused on. As far as the rest of it, I really can't say. That's going to be pretty much up to Israel. Yeah, please. রাশিয়া, ইউক্রেন ও গাজা প্রসঙ্গ ছাড়াও দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট। কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ ঠেকাতে টেক্সাসের ডেমোক্রেটিক আইন প্রণেতাদের স্টেট ছেড়ে চলে যাওয়া নিয়ে সমালোচনা করেন তিনি। Well, I think they've abandoned the state. Nobody's seen anything like it, even though they've done it twice before. And in a certain way, it almost looks like they've abandoned the state. It looks very bad. তাদেরকে টেক্সাসে ফিরিয়ে নিতে FBI সম্পৃক্ত হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। FBI get involved? Should the FBI get involved? Well, they may have to. They may have to. No, I know they want him back. Not only the Attorney General, the governor wants him back. If you look, I mean, the governor of Texas is demanding they come back. So a lot of people are demanding they come back. You can't just sit it out. You have to go back. You have to fight it out. That's what elections are all about. অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য 2028 সালের সামার অলিম্পিক গেমসের জন্য হোয়াইট হাউসের একটি টাস্ক ফোর্স গঠন করতে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ক্যাবিনেট সদস্য এবং ফেডারেল সংস্থার সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্স ফেডারেল, স্টেট এবং স্থানীয় পর্যায়ে পরিবহনের কাজ তদারকি করবে। সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো এনওয়াইপিডি ডিটেকটিভ দিদারুল ইসলামকে বীরোচিত সম্মান জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানালেন তার বাবা আব্দুর রব। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে শোকাহত হলেও নিয়োগবাসী এবং এনওয়াইপিডির ভালোবাসা তাকে সাহস জুগিয়েছে। তিনি জানান, ছেলের এমন দায়িত্ববোধ তাকে গর্বিত করেছে। সেই সাথে দিদারুলের সন্তানদের বড় করা ও তাদের ভবিষ্যৎ নিরাপদ ও সুনিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চান আব্দুর রব। কথায় আছে কৃত্রিমানের মৃত্যু নেই, কথাটি একেবারে মিলে যায় বাংলাদেশি আমেরিকান এনওয়াইপিডি ডিটেকটিভ অফিসার দিদারুলের বেলায়। বিশ্বের অন্যতম সেরা শহরকে নিরাপদ রাখতে নিজের জীবন উৎসর্গ করা দিদারুল যেন এক বীর। তাই সহকর্মী থেকে নগরবাসী সবাই চোখের জলে বিদায় জানালেও অন্তরে অনন্তকাল থেকে যাবেন বাংলাদেশের কুলাউড়ার সন্তান দিদারুল। এনওয়াইপিডির তথ্য মতে নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে সক্রিয় অফিসার আছেন প্রায় 34,000, যার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় 1,000। সেখানে গত 10 বছরে সিটিতে দায়িত্বরত অবস্থায় নানা কারণে খুন হয়েছেন 12 জন অফিসার, যার মধ্যে একমাত্র বাংলাদেশি খুন হন দিদারুল। 2 সন্তান ও অনাগত সন্তান রেখে যাওয়া দিদারুল সেখানে দৃষ্টান্ত স্থাপন করলেন। আমেরিকার নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিলেন বাংলাদেশের এই কৃতি সন্তান, যা দিদারুলের পিতার শোককে করেছে শক্তি। আমার খুব আনন্দ হয়েছিল, একটা বড় একটা মানুষ সবাই সম্মান পাবে, এই তো আমার ছিল সবসময় তার উপরে। যাক, আল্লাহ মেহরবান হয়ে গেছে, আমার ছেলেটা আল্লাহ নিয়ে গেছেন। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আল্লাহ যেন আমার ছেলেটি জান্নাত পাখি করে। সবাই কাছে কৃতজ্ঞতা করি, আমাকে করে। সাজানো এই ঘরের কোনায় কোনায় জমা সন্তানের স্মৃতি, যে ঘরে গড়ে তুলেছেন গোছানো সংসার আজ দিদারুলকে ছাড়া সব শূন্য। নিজের একমাত্র ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিদারুলের পিতা, কিন্তু বীর সন্তান জন্ম দেয়া আব্দুর রব দমে যাবার মানুষ নন। নাতিদের দিদারুলের মতো অকুতোভয় হিসেবে বড় করার দায়িত্ব নিচ্ছেন। আমার বাবা করে তখন আমি কি বলতে আমার আমাদের সান্ত্বনা করতে ফটো আছে, যে সম্ভাবনা মনেও আমি আমার ছেলের ফটোগুলো দেখি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ছেলের ফটোগুলো আসলে সুন্দর জীবন দেয় এবং আমার এই ছেলে নাতি দুইটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, এটা আমার দোয়া। সেই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে শুধু শ্রদ্ধা বা শোক জানানো নয়, আগামীতে এই শহরের জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সবাইকে সুখে দুঃখে তাদের পাশে পাবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের দিদারুল ইসলাম তার জীবনের বিনিময়ে গর্বিত করেছেন বাংলাদেশি কমিউনিটি সহ এনওয়াইপিডিকে। সেই সঙ্গে তিনি ইতিহাস রচনা করেছেন যে বীরের বেশেও মানুষ জীবন দিয়ে মানুষের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকতে পারে।
তার পরিবার মনে করছে দিদারুলের এই ত্যাগ বাংলাদেশিদের জন্য অনেক গর্বের বিষয় হয়ে থাকবে এবং চিরকাল তিনি স্মরণীয় হয়ে থাকবেন সবার হৃদয়ে। দেশে ভিজিট ভিসা আবেদনের জন্য $15,000 পর্যন্ত জামানত রাখার প্রস্তাব দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুস জানান, প্রাথমিক অবস্থায় মালাউই এবং জাম্বিয়ার নাগরিকদের উপর এই জামানত বাধ্যতামূলক করা হবে। বিদেশি নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত গেলে তাদের সেই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান প্রেস সেক্রেটারি। স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে পররাষ্ট্রনীতির স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলমান রয়েছে, যার উদ্দেশ্য দেশের নিরাপত্তা এবং সমৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া। ট্যামি ব্রুস জানান, ইউক্রেনের জন্য আমেরিকার তৈরি সরঞ্জামের ক্ষেত্রে অতিরিক্ত $500 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। এছাড়া দেশে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ সামরিক সরঞ্জামের জন্য $500 মিলিয়ন বেশি তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস। এদিকে দেশের পর্যটক ও ব্যবসায়ীদের ভিসার আবেদনের সাথে $15,000 পর্যন্ত বন্ড জমা দেয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস জানান, প্রাথমিকভাবে 12 মাস মেয়াদী একটি কর্মসূচির আওতায় এর পরীক্ষামূলক প্রয়োগ করবে তারা। ব্রুস আরও জানান, মালাউই এবং জাম্বিয়ার নাগরিকরা আমেরিকায় প্রবেশের পর ওভারস্টে বা অতিরিক্ত সময় অবস্থান করলে তাদের ক্ষেত্রেই এই বন্ড বাধ্যতামূলক করা হবে। এই বন্ডের জন্য $15,000 পর্যন্ত জমা রাখতে হতে পারে ভিসা প্রত্যাশীদের। তবে দেশে আসা বিদেশি নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত গেলে তাদের সেই বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। ট্যামি ব্রুস আরও জানান, ফিলিপিন্সের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ফুড ব্যাংকে $250,000 তহবিল দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া সিরিয়া ও লেবানন প্রসঙ্গেও কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি। জানান, সিরিয়া ও লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্দখলের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ইসরায়েলের ওপর। এ বিষয়ে আমেরিকার কিছুই করার নেই। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সরবরাহ ছাড়া অন্য কোনো বিষয়ে ভাবছে না ওয়াশিংটন। এদিকে এদিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসও সংবাদ সম্মেলনে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন। তবে তিনি এ বিষয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট ভালো বলতে পারবেন বলে এড়িয়েছেন। এদিকে মঙ্গলবার নিজ সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। গুরুতর আহত হয়েছে 150,000-এর বেশি। গত সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভ বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিতি পাওয়া উপত্যকাটি সফর করতে যান। দেখা করতে যান তেল আবিবের জিম্মিদের স্বজনদের সাথেও। উইটকভের শান্তি প্রচেষ্টার মাঝেই ইসরায়েলের রাজধানী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জীবিত ও মৃত জিম্মিদের উদ্ধারে। এই কারণেই কিনা আলোচনার টেবিল থেকে আবারও গাজা পুনর্দখলের পরিকল্পনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে এমন তথ্যই দিচ্ছে দেশটির গণমাধ্যম। মঙ্গলবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাকে বেশ নির্বিকারভাবেই উত্তর দিতে দেখা গেছে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্দখলের বিষয়টি নাকি সম্পূর্ণ নির্ভর করছে ইসরায়েলের উপর। এ বিষয়ে আমেরিকার কিছুই করার নেই। তিনি সাফ বলে দিয়েছেন, অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সরবরাহ ছাড়া অন্য কোনো বিষয়ে ভাবছে না ওয়াশিংটন। তার প্রশাসন দুর্ভিক্ষে পীড়িত গাজার জন্য কি কি করেছে তার ফিরিস্তিও তুলে ধরেন প্রেসিডেন্ট। কিন্তু আরেক দফা আগ্রাসনের শিকার হলে কতটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে প্যালেস্টিনিয়ানদের কপালে সেটি নিয়ে ভ্রুক্ষেপ করছেন না। ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এই প্রসঙ্গে বলেছেন, উপত্যকার বাসিন্দাদের পদ্ধতিগতভাবে গণহত্যার দিকে ঠেলে দিচ্ছে তেল আভিভ। এদিকে এদিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসও সংবাদ সম্মেলনে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন। তবে তিনি এই বিষয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট ভালো বলতে পারবেন বলে উত্তর এড়িয়ে যান। ওদিকে মঙ্গলবার নিজ সিকিউরিটি ক্যাবিনেটের সাথে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম বলছে, জিম্মি উদ্ধারে গোটা উপত্যকায় আইডিএফ এর স্থলাভিযানের পরিকল্পনা করছেন নেতানিয়াহু।
সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানল ৮২,০০০ একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফরেস্ট সার্ভিস। মঙ্গলবার এনবিসি নিউজকে একথা জানান লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্টের কর্মকর্তারা। এদিকে বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলেও জানান কর্তব্যরত ফায়ার ফাইটাররা। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১,৯০০ ফায়ার ফাইটার এবং বিভিন্ন সংস্থার উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দেশের বিভিন্ন স্টেটে ১ ডজনেরও বেশি দাবানলের ঘটনায় বায়ু দূষণের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস পেড্রাস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে উপকূলীয় সেন্টা বারবারা এবং স্যান লুইস অবিস্পো অঞ্চলের প্রায় ১২৯ বর্গমাইল জুড়ে দাবানল ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে ফরেস্ট সার্ভিস। দাবানলের কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০০ অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানায় এনবিসি নিউজ। শুক্রবার সকাল থেকে অন্তত ৪টি ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের দাবানল সৃষ্টি হয় বলে জানিয়েছেন কর্তব্যরত ফায়ার ফাইটাররা। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৯০০ ফায়ার ফাইটার এবং বিভিন্ন সংস্থার উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানান লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্ট কর্মকর্তা ফ্লেমিং বার্টলসন। বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। এদিকে লস প্যাড্রাস ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া দাবানল গিফোর্ড ফায়ারকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে বলে আশঙ্কা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা। সাউথ সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার ৮২,০০০ একর জমিতে ছড়িয়ে পড়া দাবানলটি আকারে মাদ্রে ফায়ারকে ছাড়িয়ে গেছে বলেও জানান তারা। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বিগ বিয়ার থেকে শুরু করে পাম ডেজার্টের কাছাকাছি পার্বত্য অঞ্চলেও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এদিকে অ্যারিজোনার দাবানল নিয়ন্ত্রণে এখনো হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। এছাড়া গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে সৃষ্ট ড্রাগন ব্রাভো দাবানল ১২৫,০০০ একর ছাড়িয়েছে। অন্যদিকে ভয়াবহ দাবানলে শতাধিক মানুষের মৃত্যুর ২ বছর পার না হতেই হাওয়াইয়ের মাউইতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্টেটে ১ ডজনেরও বেশি দাবানলের ঘটনায় বায়ু দূষণের হার বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। এদিকে কানাডায় সৃষ্ট শতাধিক ছোট বড় দাবানলের কারণে দেশের মিডওয়েস্ট এবং নর্থ ইস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বাতাসের মান সবচেয়ে খারাপ বলে জানিয়েছে একুআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। প্যালিসাইড মেডিকেল সেন্টারের চিকিৎসক ডক্টর আইডা ক্যাপু বলেন, বায়ু দূষণের কারণে ফুসফুসের প্রদাহ বাড়তে পারে। অ্যাজমা আক্রান্ত রোগীদের প্রতি মাস্ক পরা এবং ইনহেলার কাছে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। রাশিয়া গেট তদন্তের নির্দেশ দিয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। মঙ্গলবার এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন এফবিআইয়ের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার ওলিয়ারি। আরেকদিকে গ্র্যান্ড জুরির তদন্ত কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এমন ঘোষণারও কড়া সমালোচনা করেছেন রাজনীতি বিশ্লেষক ভন হিলিয়ার্ড। আরেক বিশ্লেষক ডেভিড রোড বলেছেন, এপস্টিন কেলেঙ্কারি থেকে নজর সরাতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের। সম্প্রতি ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের ফাঁস করা কিছু গোপন নথিতে অভিযোগ করা হয়েছে ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করেছেন। এই নথির ভিত্তিতেই জাস্টিস ডিপার্টমেন্টকে গ্র্যান্ড জুরি তদন্তের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। তবে বন্ডির এই সিদ্ধান্ত জন্ম দিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কের। একদিকে ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও আরেকদিকে প্রশাসন ডিওজেকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে ভিন্নমত দিচ্ছেন সমালোচকরা। এই তদন্ত কেবল বিরোধী দলকে দমন করার একটি কৌশল বলে আখ্যায়িত করেছেন সাবেক সিনিয়র এফবিআই কর্মকর্তা ক্রিস্টোফার ওলিয়ারি। এই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক রাজনীতি বিশ্লেষক। এনবিসি নিউজের সাক্ষাৎকারে ভন হিলিয়ার্ড বলেন, গ্র্যান্ড জুরির কার্যক্রম সাধারণত গোপন রাখা হয় এবং এমন তদন্ত নিয়ে অ্যাটর্নি জেনারেলের এমন প্রকাশ্যে ঘোষণা অস্বাভাবিক। এই তদন্তে প্রশাসনের স্বচ্ছতা নিয়েও সন্দিহান আরেক বিশ্লেষক ডেভিড রোড। তিনি বলছেন, এপস্টিন কেলেঙ্কারি থেকে নজর সরাতেই প্রশাসনের আরেকটি চাল এটি। এর আগে স্পেশাল কাউন্সিল রবার্ট মুয়েলারের তদন্তে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি প্রমাণিত হলেও ট্রাম্পের সঙ্গে সরাসরি ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নতুন এই তদন্তের মাধ্যমে ১৬ সালের সেই বিতর্কিত ঘটনার পেছনের আরও অনেক দিক উন্মোচিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মামলায় সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাকে তলব করেছে হাউস ওভারসাইট কমিটি।
এপস্টিন সম্পর্কিত আরও তথ্যের জন্য গত মাসে দ্বিদলীয় দাবি তোলেন কংগ্রেসের হাউস ওভারসাইট সাব কমিটির সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে এপস্টিন এবং গিলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত বিষয়ক নথির জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকেও তলব করা হয়েছে। চলতি মাসে জেফ্রি এপস্টিনের অন্যতম সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকে টেক্সাসের ব্রায়ানে ফেডারেল প্রিজন ক্যাম্প ইপিসিতে স্থানান্তরের পর এই সংক্রান্ত মামলায় এবার সাক্ষ্য গ্রহণের জন্য হাউস কমিটির সামনে তলব করা হলো সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন সহ বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তাকে। হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে সাবেক অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড, বিল বার, আলবার্তো গঞ্জালেস, জেফ সেনশনস, লরেটা লিঞ্চ, এরিক হোল্ডার এবং সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি সহ সাবেক স্পেশাল কাউন্সিল রবার্ট মোয়েলারকে ডাকা হয়েছে। এপস্টিন ও ম্যাক্সওয়েলের সাথে সম্পর্ক থাকায় সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রসঙ্গে 29 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি নিজে কখনো এপস্টিন আইল্যান্ডে না গেলেও বিল ক্লিনটন সম্ভবত 28 বার সেখানে গিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ওভারসাইট কমিটির চেয়ারম্যান জানিয়েছেন বিল ক্লিনটনের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে তিনি কখনো এপস্টিন আইল্যান্ডে গিয়েছেন কিনা, গিয়ে থাকলে কতবার গিয়েছেন এবং এপস্টিনের সাথে ক্লিনটনের কি সম্পর্ক ছিল। হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া অভিযোগ করেছেন ঘটনার সাথে নিজের প্রভাব কমিয়ে দেখাতেই সর্বোচ্চ চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই মামলার সাথে জড়িত কিনা এমন তথ্য আড়াল করতে রিপাবলিকানরা তাকে সহযোগিতা করছেন বলেও মনে করেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার। এপস্টিনের মামলায় সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের কাছ থেকে পাওয়া তথ্যের মাঝ থেকে কতটুকু জনগণের জন্য উন্মুক্ত করা হবে তা দেখার বিষয় বলে মনে করছেন অনেকেই। এই প্রসঙ্গে সাবেক ফেডারেল প্রসিকিউটর বেরিট বের্গার মনে করেন এটা ঠিক অনুমান করা যায় না যে কতটুকু তথ্য প্রকাশ হবে। তবে অতীতে বিভিন্ন সময় যেমন তথ্য প্রকাশ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, রাজনৈতিক কারণেও এমন হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আইনি বিতর্ক সৃষ্টি করতে পারে, কারণ সাবেক কোনো প্রেসিডেন্টকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা অস্বাভাবিক ঘটনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।